হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ৮ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা গ্রুপ ১৫ এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গ্রুপ ১৫ এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। ওকে, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে টপিকটা লিখে দেই, গ্রুপ ১৫ এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। ঠিক আছে, গ্রুপ ১৫তে কোন ব্লক পড়েছে বলো তো? পি ব্লক, তাই না? ওকে, গ্রুপ ১৫ এর মৌলসমূহের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গ্রুপ ১৫ এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। ওকে, গ্রুপ ১৫ এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া। গ্রুপ ১৫তে কোন মৌলগুলো আছে জানো? গ্রুপ ১৫ মৌল কোনগুলো? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। ঠিক আছে, এরা হচ্ছে গ্রুপ ১৫ এর মৌল। ওকে, দেখো আমি গ্রুপ ১৫ মৌলগুলো এই সাইডে একটু লিখে দিই। প্রথমে কি? নাইট্রোজেন। নাইট্রোজেনের নিচে কি আছে? ফসফরাস। ফসফরাসের নিচে কি আছে? আর্সেনিক। ঠিক আছে, ওকে, তারপরে কি আছে? আর্সেনিকের নিচে কি আছে? অ্যান্টিমনি। অ্যান্টিমনির নিচে কি আছে? বিসমাথ। ঠিক আছে, ওকে, কিভাবে মনে রাখতে পারো? দেখো, না না ছন্দ আছে একটা, মনে রাখতে পারো কি? না ফিস। ঠিক আছে, নাফিস আছে, নাফিস আছে আন্টির বাসায়। আন্টির বাসা মস্কোতে। ঠিক আছে, মস্কোভিয়াম হচ্ছে এমসি। ঠিক আছে, মস্কোতে। ঠিক আছে, দেখো, না দিয়ে কি? নাইট্রোজেন, ফিস দিয়ে ফসফরাস, আছে দিয়ে আর্সেনিক, আন্টি দিয়ে অ্যান্টিমনি, বাসা দিয়ে বিসমাথ। ঠিক আছে, মস্কোভিয়ামের প্রয়োজন নাই এখানে। ওকে, দেখো তুমি এভাবে গ্রুপ ১৫ এর মৌলগুলো মনে রাখতে পারো। হ্যাঁ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা এদের বৈশিষ্ট্যগুলো লেখা শুরু করি। হ্যাঁ, এরা হ্যালাইড গঠন করে। ঠিক আছে, পরে আমরা ক্লোরাইড গঠনের একটা বিক্রিয়া দেখব, গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ঠিক আছে, প্রথমে কি? এরা হ্যালাইড গঠন করে। ভাই হ্যালাইড, হ্যালোজেন গ্রুপ কোনগুলো ভাই? গ্রুপ ১৭ মৌলগুলো, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদের সাথে ওরা বিক্রিয়া করে কি গঠন করে? হ্যালাইড গঠন করে। হ্যালাইড গঠন করে। ঠিক আছে, গ্রুপ ১৫ মৌলগুলো কি করে ভাই? গ্রুপ ১৫ মৌলগুলো হ্যালাইড গঠন করে। ওকে, দেখো, নাইট্রোজেন আর ফসফরাস। ঠিক আছে, দেখো নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? বিভিন্ন হ্যালাইড গঠন করে। ঠিক আছে, দেখো নাইট্রোজেন যদি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। ঠিক আছে, আবার কি গঠন করে? নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। ঠিক আছে, পরে কি গঠন করে? নাইট্রোজেন ট্রাইব্রোমাইড বা নাইট্রোজেন ব্রোমাইড। ঠিক আছে, কাদের সাথে বিক্রিয়া করবে বলো? এরা বিক্রিয়া করে হ্যালোজেন গ্রুপের সাথে, তাই তো? হ্যালাইড হ্যালোজেন গ্রুপে কে কে আছে ভাই? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন আছে, তাই না? ওকে, নাইট্রোজেন ব্রোমাইড। ঠিক আছে, নাইট্রোজেন আয়োডাইড।
ওকে ভাই, নাইট্রোজেন কি করে? হ্যালাইডের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? টাই হ্যালাইড গঠন করে। ঠিক আছে, এরা কি গঠন করে? টাই হ্যালাইড গঠন করে। ট্রাই হ্যালাইড, ট্রাই হ্যালাইড গঠন করে। ওকে ভাই, দেখো এখানে যে ট্রাই হ্যালাইড গুলো গঠন করলো, হ্যাঁ, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড, ট্রাইআয়োডাইড, এইগুলো যে ভাই গঠন করলো। ঠিক আছে, এখান থেকে এই যে নাইট্রোজেন ফ্লোরাইডটা আছে না, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিত। এটা ভাইজান এমসিকিউর জন্য একটু মনে রাখবেন। হ্যাঁ, এই নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এটা কি সব, এখানে যতগুলো হ্যালাইড আছে ট্রাই হ্যালাইডের মাঝে সব থেকে নাইট্রোজেন ট্রাই হ্যালাইডটা ট্রাইফ্লোরাইডটা কি বেশি সুস্থিত। ঠিক আছে, এটি সবচেয়ে বেশি সুস্থিত, সবচেয়ে বেশি সুস্থিত। ঠিক আছে, আর বাকি তিনটা আছে না ভাই, এরা কিছুটা বিস্ফোরক প্রবণ। ঠিক আছে, এরা কি ভাই, এরা হচ্ছে বাকি তিনটা হচ্ছে কি বিস্ফোরক, কিছুটা বিস্ফোরক প্রবণ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? নাইট্রোজেন কি গঠন, হ্যালাইড গঠনকালে এরা ট্রাই হ্যালাইড গঠন করতেছে, তাই তো? হ্যালাইড গঠনকালে এরা কি গঠন করে ভাই? ট্রাই হ্যালাইড গঠন করে। ওকে, ঠিক আছে, দেখো আমরা মুছে দিই। ওকে, ঠিক আছে, হ্যাঁ, চলো। নাইট্রোজেন কি গঠন করে ভাই? ট্রাই হ্যালাইড গঠন করে। ওকে, ঠিক আছে, এবার আমরা ফসফরাস দেখব। ফসফরাস, এই ফসফরাস যে আছে, এই ফসফরাসও ভাই ট্রাই হ্যালাইড গঠন করে। ঠিক আছে, ফসফরাস, তাহলে কি হবে? PF3, ফসফরাস ট্রাইফ্লোরাইড, ফ্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইব্রোমাইড, ফসফরাস আয়োডাইড। ঠিক আছে ভাই, অর্থাৎ কি গঠন করে এরা? ফসফরাসও কি গঠন করে ভাই? এই ফসফরাসও ট্রাইহ্যালাইড গঠন করে, ট্রাইহ্যালাইড গঠন করে। ট্রাইহ্যালাইড গঠন করে। ঠিক আছে ভাই, আবার এই ফসফরাস যে আছে ভাই, এই ফসফরাস পেন্টাহ্যালাইডও গঠন করতে পারে। ঠিক আছে, ফসফরাস কি করে? পেন্টাহ্যালাইড, কিন্তু নাইট্রোজেন পেন্টাহ্যালাইড কিন্তু গঠন করেনি। নাইট্রোজেন শুধুমাত্র টাইহ্যালাইড গঠন করেছে, কিন্তু ফসফরাস ট্রাইহ্যালাইড এবং পেন্টাহ্যালাইড গঠন করবে। ঠিক আছে, CF5 PCl5 PPr5। ঠিক আছে, গঠন করলো ভাই। এই যে ফসফরাস আবার কি করতে পারে না ভাই? পেন্টাহ্যালাইড, পেন্টায়োডাইড গঠন করতে পারবে না। ঠিক আছে ভাই, এই যে দেখো এটাকে, এই যে Pi5, ঠিক আছে, এটা গঠন করতে পারবে না। ঠিক আছে, এটা গঠন করতে পারবে না। ওকে, শুধু কি গঠন করবে? পেন্টাফ্লোরাইড, পেন্টাক্লোরাইড, পেন্টাব্রোমাইড, পেন্টায়োডাইড গঠন করতে পারবে না ফসফরাস। ঠিক আছে, ওকে, আয়োডিনের সাথে বিক্রিয়া করে Pi5 গঠন করে না। বুঝতে পেরেছো? ওকে, আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখবো। ঠিক আছে, দেখো তোমাদের মনে প্রশ্ন জাগে না? দেখো, নাইট্রোজেন কি গঠন করতেছে ভাই? ট্রাইহ্যালাইড গঠন করতেছে। আবার ফসফরাস ট্রাইহ্যালাইডও গঠন করে, পেন্টাহ্যালাইডও গঠন করে। ঠিক আছে, পেন্টাহ্যালাইডও গঠন করতেছে। তাহলে দেখো, ফসফরাস টাই পেন্টা দুইটাই গঠন করে, নাইট্রোজেন পারে না কেন? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। গঠন করে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমাদের প্রশ্নটা তাহলে আমরা কি লিখবো? আমাদের প্রশ্নটা হচ্ছে ভাই, দেখো, ফসফরাস ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করলেও নাইট্রোজেন কেন শুধুমাত্র ট্রাইহ্যালাইড গঠন করে, পেন্টাহ্যালাইড গঠন করতে পারে না? ঠিক আছে, মুছে দিলাম, আমরা প্রশ্নটা লিখি। হ্যাঁ, আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কি লিখবো? ফসফরাস ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করলেও, ফসফরাস ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করলেও,
ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড। ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করে, ঠিক আছে। ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করলেও নাইট্রোজেন কেন শুধুমাত্র ট্রাইহ্যালাইড গঠন করে, পেন্টাহ্যালাইড গঠন করতে পারে না। নাইট্রোজেন কেন শুধুমাত্র ট্রাইহ্যালাইড গঠন করে। নাইট্রোজেন কেন শুধুমাত্র ট্রাইহ্যালাইড নাইট্রোজেন কেন শুধুমাত্র ট্রাইহ্যালাইড গঠন করে কিন্তু পেন্টাহ্যালাইড গঠন করে না, ঠিক আছে। ট্রাইহ্যালাইড গঠন করে, পেন্টাহ্যালাইড গঠন করে না। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। পেন্টাহ্যালাইড পেন্টাহ্যালাইড গঠন করে না। এটা হচ্ছে ভাই আমাদের প্রশ্ন, ঠিক আছে। আমাদের প্রশ্নটা হচ্ছে ফসফরাস ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করলেও নাইট্রোজেন কেন শুধুমাত্র ট্রাইহ্যালাইড গঠন করে, পেন্টাহ্যালাইড গঠন করে না। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। আমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু যোজ্যতা কি ও সমযোজ্যতা কি একটু জানা নেব, তাহলে আমাদের প্রশ্নের উত্তর করাটা সহজ হবে। হ্যাঁ ভাই, দেখো যোজ্যতা জানো কি? যোজ্যতা হচ্ছে কোনো মৌলের গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা কি? গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। আর সমযোজ্যতা কি জানো? সমযোজ্যতা হচ্ছে কি সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। সমযোজী বন্ধন সংখ্যা বা সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমযোজ্যতা। দেখো যোজ্যতা কি একটু জেনে নিই আমরা। যোজ্যতা হচ্ছে কি, যোজ্যতা হচ্ছে ভাই কি, যোজ্যতা কি গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা। আর সমযোজ্যতা কি ভাই? সমযোজী বন্ধন সংখ্যা বা সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। সমযোজী বন্ধন সংখ্যা, সমযোজী বন্ধন সংখ্যা বা আরেকটা কি আছে? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে। সমযোজ্যতা কি ভাই? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে। আমরা এবার উত্তরে চলে যাব। দেখো আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখব, ঠিক আছে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইজান? 7, তাই না? এই দেখো নাইট্রোজেন 1s2 2s2 2p3, ঠিক আছে। নাইট্রোজেন তো দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই না? নাইট্রোজেন কি দ্বিতীয় পর্যায়ের মৌল। নাইট্রোজেনের কি ডি অরবিটালের অস্তিত্ব আছে ভাই? নাই, ঠিক আছে। নাইট্রোজেনকে কি করা যাবে না, তাই উত্তেজিত করা যাবে না। যদি ডি অরবিটালের অস্তিত্ব থাকতো তাহলে উত্তেজিত করলে এখান থেকে একটা ইলেকট্রন খালি ডিতে চলে যেতে পারতো, তাই তো? ঠিক আছে। যেহেতু নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই নাইট্রোজেনের ডি অরবিটাল নাই, নাইট্রোজেনকে উত্তেজিত করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। ওকে, দেখো এখানে কয়টা আছে? 2p3 আছে, তাই তো? এগুলোকে আমরা যদি ভাঙায় লিখি তাহলে এভাবে না লিখে 2p3 না লিখে আমরা এভাবেও লিখতে পারি। দেখো 2px1
মানে কি পিতে কয়টা অরবিটাল? তিনটা, তাই তো? এই যে একটা এক্স, 2p y1, 2p z1। ঠিক আছে ভাই, দেখো তো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 2s। এটা কিন্তু জোড় ইলেকট্রন। বিজোড় ইলেকট্রন কি একটা, দুইটা, তিনটা, তাই না? আমরা কি যেন পড়েছিলাম? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন যত, সমযোজ্যতা তত। তাই নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন কয়টা ভাই? দেখো বিজোড় ইলেকট্রন কয়টা? তিনটা। বিজোড় ইলেকট্রন তিনটি সর্বশেষ কক্ষপথে, তাই তো? সর্বশেষ কক্ষপথে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা আছে ভাই? সর্বশেষ কক্ষপথে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন তিনটা, তাই তো? তাই নাইট্রোজেনের সমযোজ্যতা কত হবে বলো তো ভাই? তাই নাইট্রোজেনের সমযোজ্যতা হবে 3। নাইট্রোজেনের সমযোজ্যতা কত? নাইট্রোজেনের সমযোজ্যতা, নাইট্রোজেনের সমযোজ্যতা কত ভাই? 3। ঠিক আছে, ওকে। কেমন? এই যে নাইট্রোজেন, 3 সাইডে 3টা ক্লোরিন। ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে। দেখো পরে কি হবে? NCl3। নাইট্রোজেনের সমযোজ্যতা কত ভাইজান? 3। ঠিক আছে, ওকে। নাইট্রোজেন NCl5 গঠন করতে পারে না, অসম্ভব, কারণ নাইট্রোজেনের 2d অরবিটাল নেই। ঠিক আছে ভাই, এখানে কি 2d অরবিটাল, এটার কি কখনো অস্তিত্ব থাকবে? এটার কোনো অস্তিত্বই নাই। দ্বিতীয় শক্তি স্তরে d অরবিটালের অস্তিত্ব নাই। ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেনের 2d অরবিটাল নেই, বিদায় নাইট্রোজেন উত্তেজিত হতে পারে না। ঠিক আছে, নাইট্রোজেনের সমযোজ্যতা কত? 3 হয়, তাই কি গঠন করে? NCl3 গঠন করতে পারে। NCl5 গঠন করতে পারে না কেন ভাই? কারণ নাইট্রোজেনের কি 2d অরবিটাল নেই, দ্বিতীয় শক্তি স্তরে d অরবিটালের স্থান নেই। তাই নাইট্রোজেনকে কি করা যায় না? উত্তেজিত করা যায় না। ঠিক আছে, তুমি এই কথাগুলো শুনে লিখবা। ঠিক আছে, কি লিখবা? NCl5 গঠন অসম্ভব, কারণ কি? নাইট্রোজেনের 2d অরবিটাল নেই, তাই নাইট্রোজেনকে উত্তেজিত করা যায় না, বিধায় NCl5 গঠন সম্ভব নয়। ঠিক আছে ভাই, দেখো এই NCl3 কিভাবে গঠন করে, বিক্রিয়াটা দেখো। নাইট্রোজেন, ঠিক আছে, যোগ Cl। সমতা না করলেও হবে। ঠিক আছে, কি গঠন করবে? NCl3। ওকে, এই যে দেখো নাইট্রোজেন কি গঠন করলো? নাইট্রোজেন টাইক্লোরাইড, অর্থাৎ কি ট্রাইহ্যালাইড গঠন করলো। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার আমরা ফসফরাস ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করে কিভাবে, এইটা একটু দেখব। চলো, ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা তাহলে আমরা প্রথমে করব, তাই তো? দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত ভাইজান? 15, তাই না? ইলেকট্রন বিন্যাস আমরা করে দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, তাই তো? এবং কি লিখবো আমরা? 3p3। পিতে 3টা অরবিটাল, তাহলে আমরা কি লিখতে পারি? 3px, 3py, 3pz, তাই তো? এখন একটা করে ইলেকট্রন আমরা দিয়ে দিব। এই দেখো, এটাই হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। একটু খেয়াল করে দেখো তো, ফসফরাসের সর্বশেষ কক্ষপথ কত? তৃতীয় শক্তি স্তর, তাই তো? এই তৃতীয় শক্তি স্তরে দেখো 3s ইলেকট্রনটা কি আছে? জোড় আছে, কিন্তু 3p3, তাই তো? এখানে কি আছে? 3টাই বিজোড় ইলেকট্রন, তাই না? এই দেখো এখানে 3টাই বিজোড় ইলেকট্রন। সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন কয়টা আছে এখানে ভাই? 3টা আছে, তাই তো? এটা কি অবস্থায়? ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা করলাম। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায়, আমরা উত্তেজিত এখনো করি নাই, এটা কি স্বাভাবিক অবস্থায়।
ঠিক আছে, দেখো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা আছে ভাইজান? 3টা। তাহলে তুমি কি বলবা? ওকে। এবং কি আছে তৃতীয় শক্তি স্তরে? কি ডি অরবিটালের অস্তিত্ব আছে নাকি নাই বলো তো? অবশ্যই আছে, তাই না? তাহলে আমরা 3d0 দিয়ে দেই, কারণ ইলেকট্রন এখানে এখনো আসে নাই। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা কি লিখবো? সর্বশেষ কক্ষপথে যেহেতু বিজোড় ইলেকট্রন 3টা আছে, তাই বলবো কি সমযোজ্যতা 3। সমযোজ্যতা 3। বুঝতে পেরেছ? সমযোজ্যতা 3 মানে কি ভাই? ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করতে পারবে। ঠিক আছে, ফসফরাস কি করতে পারবে ভাই? ট্রাইক্লোরাইড গঠন করতে পারবে। ওকে, ঠিক আছে। দেখো কিভাবে গঠন করতেছে ট্রাইক্লোরাইড। P4Cl। ঠিক আছে, Cl কি Cl2, এইদিকে দিচ্ছে 6, বিক্রিয়া করে কি গঠন করে? PCl3, তাই তো? ওকে। ফসফরাস কি গঠন করে ভাই? ফসফরাস সীমিত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, সীমিত মানে 6 অণু ক্লোরিন, সীমিত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? PCl3 গঠন করে, কারণ ফসফরাসের সমযোজ্যতা হচ্ছে 3। ঠিক আছে, এইবার আমরা ফসফরাসকে কি করব ভাই? উত্তেজিত করব। আসো এইবার আমরা ফসফরাসকে উত্তেজিত করে দেখি। ফসফরাস পারমাণবিক সংখ্যা কত? 15। 1s2, 2s2, 2p6, 3s, তাই তো? পরে আমরা কি কত লিখবো? 3 ইলেকট্রনগুলো আমরা পরে দিব, 3py, 3pz এবং 3d। ঠিক আছে, উত্তেজিত করলে যেন কি হবে? উপরে স্টার দিতে হয় মৌলটার উপরে। হ্যাঁ, এটা দ্বারা বোঝাই মৌলটাকে উত্তেজিত করা হচ্ছে। ঠিক আছে, দেখো ভাইজান, এই উত্তেজিত করলে কি হবে জানো? ফসফরাসের 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রন, আগে এখানে কয়টা ইলেকট্রন ছিল? 2টা ইলেকট্রন ছিল, দেখছো? এই 2টা উত্তেজিত করলে কি হবে? 3s থেকে একটা ইলেকট্রন খালি 3d তে চলে যাবে। ঠিক আছে, আর 3px এর গুলো এইভাবে 3x1, 3py1, 3pz1। ঠিক আছে, উত্তেজিত করার পর আমরা কি দেখলাম? যেহেতু ফসফরাসকে তৃতীয় শক্তি স্তরের মৌল, এটার কি ফাঁকা ডি অরবিটাল আছে, তাই তো? ফাঁকা ডি অরবিটাল কি আছে? এটার আছে, বুঝছো? তাই উত্তেজিত করলে কি হবে? 3s থেকে একটা ইলেকট্রন, এই জায়গা থেকে একটা ইলেকট্রন খালি 3d তে চলে যাবে, তখন কি হবে? 3s1, 3d1। ঠিক আছে, এবং এইখানেও কি আছে? 3টা আছে। এখন মোট হিসাব করে দেখো তো, ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন কয়টা আছে ভাই? বিজোড় ইলেকট্রন আছে ভাই কি? 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে ভাই, এই ক্ষেত্রে সমযোজ্যতা কত হবে? এই ক্ষেত্রে ফসফরাসের সমযোজ্যতা হচ্ছে 5। সমযোজ্যতা 5। বুঝতে পেরেছ? তাই কি হবে ভাই? যেহেতু সমযোজ্যতা 5, তাই কি হবে? PCl5 ঘটনও সম্ভব। ঠিক আছে, এইখানে যেহেতু সমযোজ্যতা 3 ছিল, তাই কি PCl3 গঠন সম্ভব হয়েছিল, আমরা বিক্রিয়াতে দেখাইছিলাম। ঠিক আছে, এটাকে আমরা বিক্রিয়াতে দেখাই। আসো, 4 যোগ ক্লোরিন। ঠিক আছে, সীমিত ক্লোরিনের সাথে মানে 6 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে PCl3 গঠন করেছিল। ঠিক আছে, আবার এবার একটু বেশি পরিমাণ ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সে কি গঠন করবে? PCl5 গঠন করবে। বুঝতে পেরে সবাই? PCl5 গঠন করবে। এই যে সে PCl5 গঠন করে ফেললো। ঠিক আছে, এইভাবে কি করে? ফসফরাস ট্রাইহ্যালাইড ও পেন্টাহ্যালাইড গঠন করে। ঠিক আছে, কারণ ফসফরাসের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসে কি হয়? সমযোজ্যতা 3 থাকে, অর্থাৎ কি ভাই? ফসফরাস ট্রাইহ্যালাইড গঠন করে। আর উত্তেজিত অবস্থায় কি হয়? 3s থেকে একটা ইলেকট্রন খালি 3d তে চলে যায়, তখন ফসফরাসের সমযোজ্যতা হয় 5, তাই PCl5 গঠন করে। ঠিক আছে, আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এবার আমরা মুছে দিই। আসো, আমরা কি হ্যালাইডের গঠন দেখলাম, তাই তো? ওকে, এবার এই আরেকটা বৈশিষ্ট্য দেখবো আমরা, সেটা হচ্ছে কি ভাই? এরা কি গঠন করে? এরা অক্সাইড গঠন করে। ঠিক আছে, গ্রুপ 1 এর মৌলগুলো কি গঠন করে ভাই? অক্সাইড গঠন করে। ঠিক আছে, দেখো অক্সাইড গঠন করে।
অক্সাইড গঠন করে। গ্রুপ 1 এর মৌলগুলো অক্সাইড গঠন করে, ঠিক আছে। নাইট্রোজেন কি করে? 5টা অক্সাইড গঠন করে। নাইট্রোজেন 5টা অক্সাইড গঠন করে, ঠিক আছে। দেখো নাইট্রোজেন কি করে? 5টা অক্সাইড গঠন করবে। লিখে দিই, হ্যাঁ। NO, প্রথমটা কি? নাইট্রিক অক্সাইড। NO কি ভাই? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। এই নাইট্রিক অক্সাইড। ঠিক আছে। 2 নম্বর অক্সাইডটা হচ্ছে কি ভাই? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড N2O। হ্যাঁ, এই নাইট্রাস অক্সাইডকে যেন কি বলা হয়? লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইডকে কি বলা হয়? লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড, এটাকে কি নামে ডাকা হয় ভাই? এই নাইট্রাস অক্সাইডকে কি নামে ডাকা হয়? লাফিং গ্যাস। লাফিং গ্যাস, হ্যাঁ, মনে রাখবেন লাফিং গ্যাসের সংকেতটা নাইট্রাস অক্সাইড। ওকে ভাই, ঠিক আছে। এই নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডকে যেন কি বলা হয়? এই নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডকে বলা হয় যেন কি? নিরপেক্ষ গ্যাস। নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডকে বলা হয় নিরপেক্ষ গ্যাস, ঠিক আছে। ওকে, তাহলে নাইট্রোজেন কি গঠন করলো? নাইট্রিক অক্সাইড গঠন করে, নাইট্রাস অক্সাইড গঠন করে, ঠিক আছে। নাইট্রোজেন আবার কি গঠন করবে? নাইট্রোজেন ট্রাই অক্সাইড গঠন করবে, টেট্রা অক্সাইড গঠন করবে এবং পেন্টা অক্সাইডও গঠন করবে, ঠিক আছে। নাইট্রোজেন কি গঠন করে? ট্রাই অক্সাইড। নাইট্রোজেন ট্রাই অক্সাইড গঠন করে N2O3, ঠিক আছে। ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড বলতে পারো, ঠিক আছে। ওকে, আবার নাইট্রোজেন কি গঠন করে? টেট্রা অক্সাইড গঠন করে। এটা কি? নাইট্রোজেন ট্রাই অক্সাইড। নাইট্রোজেন ট্রাই অক্সাইড বা ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড। ওকে, আবার কি গঠন করে? নাইট্রোজেন টেট্রা অক্সাইড। নাইট্রোজেন টেট্রা অক্সাইড। নাইট্রোজেন টেট্রা অক্সাইড, ঠিক আছে ভাই। ওকে, দেখো এই নাইট্রোজেন টেট্রা অক্সাইড বা ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? NO2, এটাকে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা বলতে পারি না? দেখো, তাই সমতা করে দিলাম, হ্যাঁ। নাইট্রোজেন দুইটাই, যে দুইটা, অক্সিজেন 4টা, এই দেখো 4টা, ঠিক আছে। কি বলতে পারি আমরা? নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে ভাই। ওকে, আমরা এবার কি দেখবো? নাইট্রোজেন, এই দুইটা কিন্তু একটাই, এই এবং নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড N2O5, ঠিক আছে। এটাকে কি বলবো? নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, বা সামনে ডাই লাগাইতে পারি, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, ঠিক আছে ভাই। ওকে, এই তাহলে নাইট্রোজেনকে আমরা কি দেখলাম? নাইট্রোজেন কি গঠন করে? 5টি অক্সাইড গঠন করে, ঠিক আছে। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন 5টি অক্সাইড গঠন করে, ঠিক আছে। দেখো, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, টেট্রাঅক্সাইড, পেন্টাঅক্সাইড, এগুলো আছে না ভাই? এগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো অম্লধর্মী অক্সাইড।
অম্লধর্মী অক্সাইড। ওকে, তাহলে নাইট্রোজেন কি পাঁচটি কি গঠন করে, অক্সাইড গঠন করে, আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা হ্যালাইড ফসফরাস দেখব। দেখো ফসফরাস, এই ফসফরাস ট্রাই হ্যালাইড, ট্রাই অক্সাইড এবং পেন্টা অক্সাইড গঠন করে। ফসফরাস কি করে, ট্রাই অক্সাইড এবং পেন্টা অক্সাইড গঠন করে। ঠিক আছে, ফসফরাস ট্রাই অক্সাইড ও পেন্টা অক্সাইড গঠন করে। ঠিক আছে, এটাকে বলবো ফসফরাস ট্রাই অক্সাইড, এটাকে বলবো ফসফরাস পেন্টা অক্সাইড। এই দুইটাই কি ভাই জানো, এই দুইটাই হচ্ছে কি অম্লধর্মী অক্সাইড। অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড। ঠিক আছে ভাই, ফসফরাস ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, এই দুইটাই হচ্ছে কি অম্লধর্মী অক্সাইড। ঠিক আছে, আসো আমরা বিক্রিয়া দেখি। ফসফরাস পেন্টাঅক্সাইড এটা কম পরিমাণ পানির সাথে বিক্রিয়া করে মেটাফসফরিক অ্যাসিড তৈরি করবে এবং বেশি পরিমাণ পানির সাথে বিক্রিয়া করে অর্থোফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, আসো আমরা দেখি। ঠিক আছে, দেখো এখানে লিখে ফেলি ফসফরাস পেন্টাঅক্সাইড। ঠিক আছে, এটা পানির সাথে মানে কম পানি, হ্যাঁ অল্প পানির সাথে বিক্রিয়া করে সে কি তৈরি করে, তৈরি করে হচ্ছে কি মেটাফসফরিক অ্যাসিড, মেটাফসফরিক অ্যাসিড তৈরি করে, মেটাফসফরিক অ্যাসিড তৈরি করে, মেটাফসফরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, মেটাফসফরিক অ্যাসিড। ওকে, এবং ফসফরাস পেন্টাঅক্সাইড বেশি পরিমাণ পানির সাথে বিক্রিয়া করে। এই দেখো বেশি পরিমাণ পানির সাথে বিক্রিয়া করে কি গঠন করে, এখানে কি পানিটা কি ভাই কম। ঠিক আছে, এবং বেশি পরিমাণ পানির সাথে বিক্রিয়া করে কি গঠন করে, অর্থোফসফরিক অ্যাসিড। ঠিক আছে, H3PO4, এটাকে আমরা কি বলবো, বলবো অর্থোফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড। অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে ভাই, তাহলে আমরা দেখে ফেললাম ফসফরাস কিভাবে অক্সাইড গঠন করে আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা এরা হাইড্রাইড গঠন করবে। গ্রুপ 15 মৌলগুলো কি গঠন করে ভাই, হাইড্রাইড গঠন করে। এটা আমরা একটু দেখব কিভাবে এরা হাইড্রাইড গঠন করে। আসো হাইড্রাইড গঠন করে। ঠিক আছে, দেখো হাইড্রাইড কিভাবে গঠন করে। আসো হাইড্রাইড গঠন করে, হাইড্রাইড গঠন করে। হাইড্রাইড গঠন করে। ঠিক আছে, এই নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি গঠন করে, অ্যামোনিয়া।
ও ঠিক আছে, এখানে আমরা একটু দিব, প্রভাবক দিই। দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি গঠন করে? অ্যামোনিয়া গঠন করে। ঠিক আছে, 2 0 হাইড্রোজেন কয়টা হয়ে গেল এবার? 6টা, সামনে 3 দিয়ে দিব। ঠিক আছে, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, মানে নাইট্রোজেন কি গঠন করতেছে? ড্রাই হাইড্রাইড গঠন করতেছে, ঠিক তাই তো? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে, এক্ষেত্রে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এবং প্রভাবক হিসেবে আয়রন কাজ করে, এটা অবশ্যই মনে রাখতে হবে ভাই। প্রভাবক হিসেবে এই যে অ্যামোনিয়া গঠনের সময় প্রভাবক হিসেবে আয়রন কাজ করে। ঠিক আছে, এবং 200 এটিএম চাপ লাগবে এই বিক্রিয়াতে। ঠিক আছে, ওকে। কি তৈরি করলো ভাই? তৈরি করলো কি? অ্যামোনিয়া। ঠিক আছে, নাইট্রোজেন কি গঠন করলো? হাইড্রাইড গঠন করে অ্যামোনিয়া তৈরি করলো। ঠিক আছে, এবার ফসফরাসও করবে। দেখো ফসফরাস, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ও হাইড্রোজেনের উপস্থিতিতে, ঠিক আছে, পানির উপস্থিতিতে কি গঠন করে? ফসফিন তৈরি করে এবং সোডিয়াম হাইপোফসফেট গঠন করে। ফসফিন PH3। ঠিক আছে, ফসফিন গঠন করে এবং সোডিয়াম হাইপোফসফেট PO2। ঠিক আছে ভাই, এটাকে আমরা কি বলবো? সোডিয়াম হাইপোফসফেট বলবো। লিখে দেই, হ্যাঁ, সোডিয়াম হাইপোফসফেট, সোডিয়াম হাইপোফসফেট। সোডিয়াম হাইপোফসফেট। ঠিক আছে, আর এটা কি ভাই? এটা হচ্ছে ফসফিন গ্যাস। এই ফসফিন গ্যাসটা জানো কি ভাই? এটার দুর্গন্ধটা কেমন হবে? এটার দুর্গন্ধ হবে পচা মাছের মতো। ঠিক আছে, এই ফসফিনের দুর্গন্ধটা কেমন হবে? লিখে দেই, হ্যাঁ, ফসফিনের দুর্গন্ধ হবে কেমন? পচা মাছের মতো। গন্ধটা হবে পচা মাছের মতো। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, ফসফিন তৈরি হচ্ছে, এই ফসফিনের গন্ধটা হয় কি? পচা মাছের মতো। ঠিক আছে ভাই, ওকে। তাহলে চলো আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখি। হ্যাঁ, অ্যামোনিয়া এবং ফসফিন, দেখো ভাই, এই যে অ্যামোনিয়া এবং ফসফিন এই দুইটাই হচ্ছে ক্ষার। ঠিক আছে, দুইটাই হচ্ছে কি? ক্ষার। কারণ কি? এদের কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এরা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এরা উভয়ই ক্ষার, কিন্তু জানো কি? এই ফসফরাস কেন একটা তুলনায় অ্যামোনিয়াটা কি হয়? ফসফিনের তুলনায় বেশি ক্ষারীয় হয়। ঠিক আছে, এই দুইটাই ক্ষার, অ্যামোনিয়াও ক্ষার, এই ফসফিনও ক্ষার। ঠিক আছে, কারণ কি আছে? এই নাইট্রোজেনের কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এই ফসফরাসও নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এরা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা কি করতে পারে? হাইড্রোজেনের সাথে, মানে প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তাই এরা কি? উভয়ই ক্ষার। কিন্তু এই অ্যামোনিয়া ফসফিনের চেয়ে বেশি ক্ষারীয় কেন? আমরা এই প্রশ্নটা একটু জানবো। ঠিক আছে, অ্যামোনিয়াটা ফসফিনের চেয়ে বেশি ক্ষারীয় হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, দেখো অ্যামোনিয়া ফসফিনের চেয়ে অ্যামোনিয়া বেশি ক্ষারীয় কেন? প্রশ্নটা কি? ফসফিনের তুলনায় অ্যামোনিয়া বেশি ক্ষারীয় কেন? ফসফিনের চেয়ে অ্যামোনিয়া বেশি ক্ষারীয় কেন? ঠিক আছে ভাই, এই ধরনের প্রশ্নের উত্তর করার সময় আমরা দুইটা জিনিস মনে রাখবো। হ্যাঁ, আমরা দুইটা ভাবে ব্যাখ্যা দিব। একটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতার মান থেকে, আর একটা হচ্ছে পরমাণুটার আকার থেকে। ঠিক আছে, দুইটা জিনিসের উপর নির্ভর করবে। হ্যাঁ ভাই, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা,
ঠিক আছে, এগুলো তুমি একটু মনে রাখবা, তাহলে আনসার করতে সহজ হবে। হ্যাঁ, এটা এমন যদি বলে যে এই মৌলের তুলনায় ওইটা বেশি ক্ষারীয় কেন, কম ক্ষারীয় কেন, ঠিক আছে, তখন আমরা ব্যাখ্যা করব তড়িৎ ঋণাত্মকতা দিয়ে এবং কি পরমাণুটার আকার দিয়ে। ঠিক আছে, এই দুইটা থেকে ব্যাখ্যা করব। পরমাণুর আকার, ঠিক আছে। দেখো একটু খেয়াল করে দেখো তো, নাইট্রোজেন আছে না ভাই এখানে, ওই যে যার মনে করো তড়িৎ ঋণাত্মকতার যেই মৌলটা যৌগটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি হবে সেটা বেশি ক্ষারীয় হবে। ঠিক আছে, এবং যার কি হবে আকারটা ছোট হবে সেও বেশি ক্ষারীয় হবে। ঠিক আছে, আকার ছোট থাকলে কি হবে, ইলেকট্রন বেগের ঘনত্বটা বেশি হবে। বুঝতে পেরেছো ভাই? ওকে, দেখো আমরা প্রশ্নটা একটু দেখি। দেখো তো নাইট্রোজেনের তড়িৎ ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কত? ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কত ভাই? 2.1। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান জানো কত? 3। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কত ভাই? 3। ঠিক আছে, তাহলে এগুলো, এটা আমরা কি নিলাম, এটা তড়িৎ ঋণাত্মকতাটা দেখলাম, তাই তো? তড়িৎ ঋণাত্মকতা, এই তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে জানো? এই তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনের শেয়ারকৃত জোড়া ইলেকট্রনের প্রতি একটা মৌল নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা। ঠিক আছে, জোড়া ইলেকট্রনের প্রতি কোনো একটা মৌলের নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, দেখো আমরা মনে করো যে অ্যামোনিয়া লিখলাম, এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান জানো কত ভাই? 2.1। ঠিক আছে, আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3। ঠিক আছে, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কত ভাই? 3। ঠিক আছে, এটা কি নাইট্রোজেনের ইলেকট্রন ধরো, আর এটা কি হাইড্রোজেনের ইলেকট্রন। যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই নাইট্রোজেন কি করবে, এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিতে চেষ্টা করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ভাই কি, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, সমযোজী বন্ধন অবশ্যই কি দুইটা অধাতু, নাইট্রোজেন হাইড্রোজেন দুইটাই অধাতু, তাই তো? সমযোজী বন্ধনে জোড়া ইলেকট্রনের প্রতি কোনো একটা মৌলর নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সেই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিতে চেষ্টা করবে। ঠিক আছে, নিজের দিকে টেনে নেবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখলাম, তাই তো? কি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে আমরা বুঝে গেলাম অ্যামোনিয়াটা কি হবে, বেশি ক্ষারীয় হবে। আমরা আরেকটা দিক থেকে দেখো, পরমাণুর আকার। ঠিক আছে, দেখো নাইট্রোজেন কি দ্বিতীয় পর্যায়ের মৌল এবং ফসফরাস কি ভাই তৃতীয় পর্যায়ের মৌল, তাই না? দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখো তুমি, 1s2 2s2 2p3, তাই না? নাইট্রোজেন কি ভাই দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই তো? ওকে, ঠিক আছে, দেখো নাইট্রোজেনের যদি তুমি কি কক্ষপথ আঁকাও, প্রথম শক্তি স্তরে কি দিবা? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 5টা। দূর, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, একটা 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা ভাই? 5টা। এই যে দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, তুমি যদি ভাই ফসফরাসটা করো, দেখো তো, ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3, তাই তো? এই 15, তাই না? এই দেখো তো ফসফরাসের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা ভাই? 8টা। এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 5টা। ঠিক আছে, দেখো তৃতীয় শক্তি স্তরটা দেখাচ্ছি। হ্যাঁ, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 5টা আছে। একটা, 2টা, 3টা, ধরো 4টা,
5টা। দেখো তবে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে কি দ্বিতীয় শক্তি স্তর, তাই তো। আর ফসফরাসের সর্বশেষ শক্তি স্তর কি ভাই? তৃতীয় শক্তি স্তর। দেখছো, দ্বিতীয় শক্তি স্তরের তুলনায় তৃতীয় শক্তি স্তরের কি হয় ভাই? আকারটা বড় হয়। তাই এখানে কি হয়? বেশি পরিমাণ জায়গার মাঝে ইলেকট্রন গুলো থাকে, আর এখানে কম পরিমাণ জায়গাতে ইলেকট্রন থাকে। দেখো নাইট্রোজেনের কি দ্বিতীয় শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে যেখানে আকার ছোট, ফসফরাসের তৃতীয় শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে যেখানে আকার বড়, তাই তো। তাহলে ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হবে? এখানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি হবে, ঠিক আছে। ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি হবে, বুঝতে পেরেছ? এই কারণেই কি হবে? এই ফসফিনের তুলনায় অ্যামোনিয়াটা বেশি ক্ষারীয় হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে তুমি কি বলবা? বলবা যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি ও ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি ও ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। হ্যাঁ, নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, মেঘের ঘনত্ব বেশি, ঠিক আছে। তাই অ্যামোনিয়া বেশি ক্ষারীয়, ঠিক আছে ভাই। তাই অ্যামোনিয়া বেশি ক্ষারীয়, ওকে। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার এটা মুছে দেই, ঠিক আছে। আমরা হাইড্রাইড গঠনটাও দেখে ফেললাম, ঠিক আছে। ওকে, আমরা এবার হ্যালাইড গঠন দেখবো, এটা যা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যালাইড গঠনটা কি ভাই? খুবই গুরুত্বপূর্ণ। আদ্র বিশ্লেষণটা দেখবো। আসো আমরা আদ্র বিশ্লেষণ দেখি। হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, ঠিক আছে। হ্যালাইডের আদ্র বিশ্লেষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, ঠিক আছে। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়ে কি গঠন করে? অ্যামোনিয়া তৈরি করে এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। NaCl3, ঠিক আছে। এটা কি হয়? পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়, এই পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে সে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। অ্যামোনিয়া ও হাইপোক্লোরাস, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? হাইপোক্লোরাস অ্যাসিড বলবো, ঠিক আছে। এটা কি ভাই? হাইপোক্লোরাস অ্যাসিড, ঠিক আছে। হ্যালাইডের আদ্র বিশ্লেষণ আমরা দেখতেছি, তাই তো, ঠিক আছে। এটা থেকে আমরা ব্যাখ্যাও পড়বো। দেখো, NaCl3 পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া ও হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করেছে, ঠিক আছে ভাই। ওকে, দেখো এবার আমরা দেখি PCl3। এই PCl3 ও আদ্র বিশ্লেষিত হবে। এই PCl3 আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করবে জানো? এই PCl3 আদ্র বিশ্লেষিত হয়ে ফসফনিক অ্যাসিড তৈরি করবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। এটাকে ফসফরাস অ্যাসিডও বলতে পারো। PO3 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো? ফসফরাস অ্যাসিড বা ফসফনিক অ্যাসিড। ফসফরাস অ্যাসিড বা ফসফনিক অ্যাসিড,
ফসফরাস বা ফসফনিক অ্যাসিড। ফসফনিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, দেখো এই NCl3 এটা না আদ্র বিশ্লেষিত হয়, ঠিক আছে, কিন্তু NF3 আদ্র বিশ্লেষিত হবে না, ঠিক আছে। এই নাইট্রোজেনের সাথে তুমি যদি 3টা ফ্লোরিন যুক্ত করো, ঠিক আছে ভাই, এটা আদ্র বিশ্লেষিত হবে না, কিন্তু NCl3 আদ্র বিশ্লেষিত হবে। এমন একটা প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটা একটু দেখে আসি। আসলে আমরা প্রশ্নটা একটু দেখি, আগে প্রশ্নটা লিখে ফেলি। হ্যাঁ, NF3 আদ্র বিশ্লেষিত না হলেও NCl3 আদ্র বিশ্লেষিত হয় কেন? ঠিক আছে, এই দেখো NCl3 আদ্র বিশ্লেষিত হয় অ্যামোনিয়া এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, আমরা এটা একটু দেখবো। আসো, কি লিখবো? NF3 আদ্র বিশ্লেষিত না হলেও NCl3 আদ্র বিশ্লেষিত হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। NF3টা কেন আদ্র বিশ্লেষিত হয় না? হ্যাঁ, আদ্র বিশ্লেষিত না হলেও NF3 আদ্র বিশ্লেষিত না হলেও NF3 আদ্র বিশ্লেষিত না হলেও NCl3 আদ্র বিশ্লেষিত হয় কেন? আদ্র বিশ্লেষণের শর্ত কি মনে আছে তোমাদের? আদ্র বিশ্লেষণের শর্ত হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে এবং ওই ফাঁকা ডি অরবিটালের সাথে পানি অণুর অক্সিজেন পরমাণু যেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এটাই হচ্ছে আদ্র বিশ্লেষণের শর্ত। ঠিক আছে, আমাদের প্রশ্নটা কি দেখো, NF3 আদ্র বিশ্লেষিত না হলেও NCl3 আদ্র বিশ্লেষিত হয় কেন? এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, আমাদের উত্তরটা শিখতে হবে। দেখো, আমরা হ্যালাইডের আদ্র বিশ্লেষণে ছিলাম, তাই তো? আমাদের প্রশ্নটা কি, নাইট্রোজেন টাইফ্লোরাইড আদ্র বিশ্লেষিত না হলেও নাইট্রোজেন টাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন? ঠিক আছে, দেখো আমাদের আদ্র বিশ্লেষণের শর্ত যেন কি ছিল ভাই? আদ্র বিশ্লেষণের শর্ত হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। আদ্র বিশ্লেষণের শর্ত কি? কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। শর্ত, কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল লাগবে। কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল। আদ্র বিশ্লেষণের শর্ত হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, থাকা প্রয়োজন। আদ্র বিশ্লেষণের শর্ত কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকা প্রয়োজন এবং ওই ফাঁকা ডি অরবিটালের সাথে ওই ফাঁকা ডি অরবিটালের সাথে ওই ফাঁকা ডি অরবিটালের সাথে পানি অণুর ডি অরবিটালের সাথে পানি অণুর অক্সিজেন পরমাণু, পানি অণুর অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ধারা, যেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ধারা, যেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ধারা, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, ঠিক আছে, যেন মুক্ত জোড় ইলেকট্রন দ্বারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আদ্র বিশ্লেষণের শর্ত ভাই। হ্যাঁ, আদ্র বিশ্লেষণের শর্ত কি, কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে এবং ওই ফাঁকা ডি অরবিটালের সাথে পানি অণুর অক্সিজেন পরমাণু যেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, আমরা দেখো এবার কি করি, ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, নাইট্রোজেন 7, তাই না, 1s2 2s2 2p3। দ্বিতীয় শক্তি স্তরে কি ভাই ডি অরবিটালের অস্তিত্ব আছে? নাই। ঠিক আছে, ফ্লোরিন নিয়ে আসো। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, 1s2 2s2 2p5। দেখছো, এই ফ্লোরিনও কি দ্বিতীয় শক্তি স্তরের মৌল, এটারও কি ফাঁকা ডি অরবিটাল নাই, ডি অরবিটালের অস্তিত্বই নাই দ্বিতীয় শক্তি স্তরে। ঠিক আছে ভাই, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখো, 17, তাই তো, 1s2 2s2 2p6 3s2 3p5, তাই তো, এবং 3d কত? 0, কারণ তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটালের অস্তিত্ব আছে। ঠিক আছে, তুমি দেখো NF3 নাইট্রোজেন টাইফ্লোরাইডে নাইট্রোজেন এবং ফ্লোরিন এই দুইটার থেকে একটা পরমাণুরও কি নাই ভাই, একটা মৌলেরও কি নাই ভাই, ফাঁকা ডি অরবিটাল নাই। তাই এটা কি হবে না, তাই এটা আদ্র বিশ্লেষণের শর্তটা মানলো না। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বলবো, এটা ফাঁকা ডি অরবিটাল নেই, এখানে ফাঁকা ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। ঠিক আছে, কিন্তু ক্লোরিনে কি আছে ভাই, ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। ঠিক আছে, তাই কি হবে ভাই, NF3, দেখো NF3 পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে না, কিন্তু NCl3 পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে। ঠিক আছে, দেখো এটা একটু মুছে দিই। যেহেতু নাইট্রোজেন এবং ফ্লোরিন এই দুইটার মৌল থেকে একটারও ফাঁকা ডি অরবিটাল নেই, তাই NF3 পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে না। ঠিক আছে, এটা কি হবে না, আদ্র বিশ্লেষিত হয় না। আদ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে, ওকে। এতে কি আছে, 2 জোড়া ইলেকট্রন আছে, তবু নিঃসঙ্গ ইলেকট্রন, পানিতে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে। ঠিক আছে, আদ্র বিশ্লেষিত হয় না। কিন্তু ভাই NCl3, দেখো NCl3 এটা কি হবে, পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে। কারণ কি ভাই, এই নাইট্রোজেনে ফাঁকা ডি অরবিটাল না থাকলেও ক্লোরিনে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। ঠিক আছে, ক্লোরিনে কি আছে, তৃতীয় শক্তি স্তরের মৌল, তাই ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, বিদায় কি হবে, নাইট্রোজেন টাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হবে। ঠিক আছে, আদ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, আমরা এবার বিক্রিয়াগুলো দেখব। ঠিক আছে, কারণ এই নাইট্রোজেনে আবার কি আছে, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, পানিতে কি আছে, 2 জোড়া আছে। ঠিক আছে, এটা কি করে, সন্নিবেশ বন্ধন গঠন করে। ওকে ভাই, দেখো আমরা বিক্রিয়াগুলো দেখি একটু। NCl3 যোগ পানি, NCl3 যোগ পানি। ঠিক আছে, এটা কিভাবে আদ্র বিশ্লেষিত হয় এটা আমরা একটু দেখব। ঠিক আছে, দেখো প্রথমে কি হবে, দেখো নাইট্রোজেন 3 হাতে 3টা ক্লোরিন আছে, আমরা দিয়ে দিব। নাইট্রোজেনের 3 হাতে কি আছে, 3টা ক্লোরিন আছে,
এই যে, এবং এটা কি হয়, পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়, তাই না ভাই? এটা কি পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়। এখানে দেব কি একটা অক্সিজেন, এখানে দেব কি হাইড্রোজেন, এখানে দেব কি আমরা আর একটা হাইড্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেনে কি আছে, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। ঠিক আছে, ওকে। পানিতে কি আছে, দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। আমাদের আর্দ্র বিশ্লেষণের শর্ত কি ছিল, কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকবে এবং ওই ফাঁকা ডি অরবিটালের সাথে পানি অনুর অক্সিজেন পরমাণু যেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, আমাদের এটাই ছিল কিন্তু আর্দ্র বিশ্লেষণের ভাই শর্ত। ঠিক আছে, ওকে। দেখো কি বলেছে, নাইট্রোজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরের ফাঁকা ডি অরবিটাল বর্তমান থাকায় NCl অণুর ক্লোরিন পরমাণুর সাথে পানি এর অক্সিজেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, কারণ এখানে ফাঁকা ডি অরবিটাল আছে, এটা কি হয়, পানি অণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা কি গঠন করতে পারে ভাই, একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এই দেখো সন্নিবেশ বন্ধন গঠন করে ফেললো। ঠিক আছে, সন্নিবেশ বন্ধন গঠন করে। ঠিক আছে, এবং নাইট্রোজেন পরমাণুটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা পানি অণুর হাইড্রোজেন পরমাণুর সাথে নতুন বন্ধন করতে পারে। ঠিক আছে, এই যে নাইট্রোজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা আছে, এই নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা কি করতে পারে, পানি অণুর হাইড্রোজেন পরমাণুর সাথে নতুন বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে ভাই, এইভাবে এরা কি হবে, এইভাবে এরা আর্দ্র বিশ্লেষিত হবে। ঠিক আছে, দেখো এই জায়গা থেকে যদি আমরা যেটা এতটুকু আলাদা করে ফেলি, ঠিক আছে, মানে এটা কি হাইপোক্লোরাস অ্যাসিড, তাই তো, এত টুকরা কি করলাম আমরা আলাদা করে ফেললাম। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, নাইট্রোজেন দুইটা N2Cl এবং H, তাই তো, N2Cl এবং H হবে, তাই তো, Cl2NH লিখলাম আমরা, Cl2NH। এটাকে যেন কি বলা হয়, এটাকে বলো তো কি বলা হয়, এটাকে বলা হয় ডাইক্লোরোঅ্যামিন। ঠিক আছে, দেখো নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, ঠিক আছে, ক্লোরিন কয়টা, একটা দুইটা, এই যে লিখছি আমরা ক্লোরিন। ঠিক আছে, হাইড্রোজেন কয়টা, এই যে একটা। ঠিক আছে ভাই, এটাকে আমরা কি বলবো, এটাকে বলা হয় ডাইক্লোরোঅ্যামিন, ডাইক্লোরোঅ্যামিন, ডাইক্লোরোঅ্যামিন। ঠিক আছে ভাই, ওকে। আর সাথে কি তৈরি করবে, হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, হাইপোক্লোরাস অ্যাসিড, HO, দেখো এই যে H, এই যে O, এই যে Cl। ঠিক আছে, HOCl, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, উৎপন্ন ডাইক্লোরোঅ্যামিন মূলত পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে আর তৈরি করবে হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, দেখো এই যে ডাইক্লোরোঅ্যামিন লিখলাম আমরা, Cl2NH, এই ডাইক্লোরোঅ্যামিন পানির সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া করে ভাইজান কি তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করবে। ঠিক আছে, তৈরি করবে কি, অ্যামোনিয়া। ঠিক আছে, আমরা এই যে হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণে কিন্তু দেখেছিলাম। ঠিক আছে, হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণে কি দেখেছিলাম ভাই, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছিল, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছিল, তাই তো। ওকে, না এটা না, হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণে দেখেছিলাম কি ভাই আমরা, NCl3। দেখো NCl3 পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়, আর্দ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, আর তৈরি করে কি হাইপোক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, এই যে এটাকে আমরা প্রমাণ করে দেখলাম। ঠিক আছে, দেখো NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, সাথে তৈরি করে হচ্ছে কি হাইপোক্লোরাস অ্যাসিড, সাথে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, অর্থাৎ কি ভাই, NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে ভাই, এইটাই ছিল আমাদের প্রশ্নের উত্তর। ঠিক আছে,
আমরা এবার আরেকটা দেখবো। হ্যাঁ, আমরা আরেকটা কি বলেছিলাম যেন, PCl3 বলেছিলাম না এখানে। PCl3 আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে, ফসফরাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, তাই তো? আমরা হ্যালাইডের আদ্র বিশ্লেষণে তো দেখেছিলাম বিক্রিয়াটা, তাই না? কি PCl3 আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে ভাই, ফসফরাস অ্যাসিড বা ফসফনিক অ্যাসিড, সাথে তৈরি করে কি ভাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা আমরা এবার দেখব। হ্যাঁ, ঠিক আছে, আসো দেখি। PCl3 আদ্র বিশ্লেষিত হয়ে ফসফনিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, চলো আমরা দেখি। ঠিক আছে, দেখো প্রশ্নটা তাহলে আগে আমরা লিখে ফেলি। হ্যাঁ, PCl3 আদ্র বিশ্লেষিত হয়ে আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে, ফসফনিক অ্যাসিড ও HCl তৈরি করে। ঠিক আছে, এটা কিভাবে তৈরি করে ভাই, আমরা এটা এবার একটু দেখব। দেখো, ফসফরাসের কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, তাই না? এই ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে, তাই তো? এটা পানির নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা কি গঠন করে, সন্নিবেশ বন্ধন গঠন করে। দেখো, ফসফরাসের ফাঁকা ডি অরবিট, ফসফরাস ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষণ করলে ফসফরাস এবং ক্লোরিন পরমাণুর নিজ নিজ ডি অরবিটাল ব্যবহার করে পানি অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে সক্ষম। ঠিক আছে, ওকে। এবং এরা কি করে, আদ্র বিশ্লেষণ করে ফসফনিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, দেখো আমরা বিক্রিয়াটা দেখি। PCl3 যোগ পানি, পানির অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তাই না? এই যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা সে কি করে, সন্নিবেশ বন্ধন গঠন করে। ঠিক আছে ভাই, ওকে। দেখো আমরা এবার এটা কিভাবে আদ্র বিশ্লেষিত হয়, স্ট্রাকচারটা কি দেখো। ফসফরাস একটা, ক্লোরিন কয়টা, তিনটা। এই যে 3 হাতে আমরা 3টা ক্লোরিন দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। আমাদের দিতে হবে কি, পানি। ঠিক আছে, পানিতে কি আছে, 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, সে কি করবে, এই দেখো সন্নিবেশ বন্ধন গঠন করবে। ঠিক আছে, ওকে। ক্লোরিনের কি আছে ভাই, ক্লোরিনেরও তো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তাই না? ঠিক আছে, এটা কি করবে, এই যে হাইড্রোজেনের সাথে একটা বন্ধন গঠন করবে। ঠিক আছে, ও গঠন করে কি তৈরি করে, ডাইক্লোরো ফসফেনিক অ্যাসিড। দেখো আমরা এখান থেকে এই যে এতটুকুকে আলাদা করে ফেলি। ঠিক আছে, হাইড্রোক্লোরিককে আলাদা করে ফেলেছি। তাহলে কি আছে ভাই, পি আছে, Cl2 আছে এবং ও আছে, OH আছে, তাই তো? লিখলাম আমরা Cl2 POH। ঠিক আছে, আর কি হবে, HCl, Cl2 POH। এটাকে কি বলা হয় ভাই জানো, এটাকে বলা হয় ডাইক্লোরো ফসফেনিক অ্যাসিড। ঠিক আছে, কি বলবো এটাকে আমরা, ডাইক্লোরো ফসফেনিক অ্যাসিড, ডাইক্লোরো ফসফেনিক অ্যাসিড। ঠিক আছে, এই ডাইক্লোরো ফসফেনিক অ্যাসিড পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে ফসফরাস অ্যাসিড তৈরি করে,
বা ফসফনিক অ্যাসিড তৈরি করে। এই দেখো ডাইক্লোরোফসফেনিক অ্যাসিড। ঠিক আছে, এই ডাইক্লোরোফসফেনিক অ্যাসিড পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়। পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে সে কি তৈরি করবে? ফসফনিক অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড, এবং সাথে কি তৈরি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে ভাই, এইভাবে কি হয়? PCl3 আর্দ্র বিশ্লেষিত হয়। আর্দ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে? এই দেখো PCl3 আর্দ্র বিশ্লেষিত হয়ে ফসফনিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ফসফনিক অ্যাসিড বা ফসফরাস অ্যাসিড। ফসফরাস বা ফসফরাস অ্যাসিড বা ফসফনিক অ্যাসিড। ঠিক আছে ভাই, ফসফনিক অ্যাসিড। ওকে, এইভাবেই PCl3 আর্দ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে ভাই, আমরা একটু আগে কি দেখেছি? NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, এবার দেখলাম PCl3 আর্দ্র বিশ্লেষিত হয়। এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন শিখব, হ্যাঁ, যে NCl3 ও PCl3, ঠিক আছে, এই দুইটার মাঝে PCl3 দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়। PCl3 কি হয়? দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়। কেন? ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন দেখব কি, একটু আগে দেখেছি কি ভাই NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, এখন দেখলাম কি ভাই PCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, তাই তো? এই দুইটার মাঝে এই PCl3 দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয় কেন? এই PCl3 দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয় কেন? ঠিক আছে, দুইটাই আর্দ্র বিশ্লেষিত হয়, তবে একটা দ্রুত হচ্ছে, কারণটা কি এটা আমরা জানবো। হ্যাঁ, আমাদের প্রশ্নটা কি ভাই? আমাদের প্রশ্নটা হচ্ছে কি, NCl3 এর চেয়ে PCl3 দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয় কেন? NCl3 এর চেয়ে PCl3 দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয় কেন? এটা আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে, যার তো পার্থক্য বেশি হবে সেই যৌগটার পোলারায়ন সহজে ঘটবে, দ্রুত আর্দ্র বিশ্লেষিতও হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, PCl3 দ্রুত আর্দ্র বিশ্লেষিত কেন হইতেছে? ঠিক আছে, আমরা এটা দেখব। ঠিক আছে, NCl এর তুলনায় PCl3 এর আর্দ্র বিশ্লেষণ দ্রুত ঘটে পানির সংস্পর্শে। NCl এর বন্ধন বিয়োজন অপেক্ষা PCl3 এর বন্ধন বিয়োজন দ্রুত ঘটে। ভাই দেখো, এই যে NCl, ঠিক আছে, এটার বন্ধন বিয়োজন এবং PCl এটার বন্ধন বিয়োজন, ঠিক আছে, পানির সংস্পর্শে। ঠিক আছে, পানির সংস্পর্শে কি হয়? এটার তুলনায় এটার দ্রুত ঘটবে, বন্ধন বিয়োজন দ্রুত ঘটে, বিয়োজন দ্রুত ঘটে, তাই পোলারায়ন সহজে হয়, তাই পোলারায়ন সহজে ঘটে, বুঝছো ভাই? আর এটার বন্ধন বিয়োজনটা কি হয়? ধীরে হয় পানির সংস্পর্শে। ঠিক আছে, পানির সংস্পর্শে। বুঝতে পেরেছো ভাই? এই একটা কথা বলতে হবে। দেখো, আবার আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়েও বলবো। দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত ভাই? 3। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3। ঠিক আছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.16। এই মানগুলো মনে রাখতে হবে। দেখো তো তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য হবে কত? 0.16, তাই না? বড়টা থেকে ছোটটা আমরা বাদ দিব, এটা হচ্ছে পার্থক্য।
এটা কি ভাই পার্থক্য, দুইটার পার্থক্য হচ্ছে এত। ঠিক আছে, এবার ফসফরাস আর ক্লোরিন দেখো। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কত ভাই? 3.1। ঠিক আছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.16। তাহলে বলো তো পার্থক্য কত হবে? 1.06। পার্থক্য হবে 1.06। ঠিক আছে, ঠিক আছে ভাই। দেখো, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম এবং ক্লোরিনের অধিকতর তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে পিসিএল এর বন্ধন পোলারিটির মাত্রাটা বেশি হয়, তাই আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে। ঠিক আছে, এর পার্থক্য বেশি, তাই তো, তাই এদের পোলারিটিটা কি হয়? সহজে ঘটে, পোলারিটির মাত্রাটা বেশি। তাই পার্থক্য যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মকতার, তাই কি হবে? পোলারিটির মাত্রা বেশি, পোলারিটির মাত্রা বেশি। ঠিক আছে, মাত্রা বেশি, পোলারিটির মাত্রা বেশি, তাই কি হয়? আদ্র বিশ্লেষণ দ্রুত হয়। ঠিক আছে, তাই কি হয়? তাই আদ্র বিশ্লেষণ দ্রুত হয়। তাহলে বুঝতে পেরেছ, NCl এর তুলনায় PCl3 দ্রুত আদ্র বিশ্লেষণ হয়, দ্রুত হয়। ঠিক আছে ভাই, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটার উত্তর। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন দেখব। আমাদের প্রশ্নটা হচ্ছে কি, যে নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কেন? নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কেন? দেখছো, নাইট্রোজেনটাকে কি বলছে? নিষ্ক্রিয়, মানে অনেক শক্তিশালী তাহলে মৌল এটা। নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কেন? আমাদের প্রশ্নটা কি ভাই? নিষ্ক্রিয় গ্যাসের পর নিষ্ক্রিয় গ্যাসের পরে, নিষ্ক্রিয় গ্যাসের পরে মানে গ্রুপ 18 মৌলগুলোকেই তো নিষ্ক্রিয় বলা হয়। এই নিষ্ক্রিয় গ্যাসের পরে নাইট্রোজেন সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কেন? নাইট্রোজেন সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কেন? ঠিক আছে ভাই, নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের স্ট্রাকচারটা দেখো। নাইট্রোজেন কি থাকে ভাই? ত্রিবন্ধন থাকে, তাই না? এই যে ত্রিবন্ধন, এই ত্রিবন্ধনে জানো একটা সিগমা বন্ধন আছে এবং দুইটা পাই বন্ধন আছে। ঠিক আছে, ধরি আমরা উপরেরটাকে ধরলাম কি সিগমা, আর এই দুইটা কি পাই বন্ধন। ঠিক আছে, এই নাইট্রোজেন অণুতে কি আছে ভাই? একটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন কয়টা আছে? একটা। সিগমা বন্ধন একটি এবং পাই বন্ধন কয়টি? দুইটি। ঠিক আছে, নাইট্রোজেনের অর্ধপূর্ণ আবার কি আছে? পি অরবিটাল আছে, তাই না? দেখো তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা। দেখছো নাইট্রোজেনের তাহলে কি পিতে 6টা ইলেকট্রন থাকে না, এখানে আছে 3টা, অর্থাৎ কি অর্ধপূর্ণ। এই অর্ধপূর্ণ হওয়ার জন্য কি হবে? অধিক স্থিতিশীল হবে, তাই না? ওকে, এটি অধিক স্থিতিশীল, যেহেতু অর্ধপূর্ণ তাই আমরা কি বলবো? অধিক স্থিতিশীল। এটা এমনিতেই অধিক স্থিতিশীল, তাই তো? নাইট্রোজেন মৌলটা কি এমনিতেই ভাই অধিক স্থিতিশীল। আবার এটা গঠনের সময় কি হয়? একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন মিলে গঠিত হয়, তাই তো? আর নাইট্রোজেন কি একটা দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই না? নাইট্রোজেন কি ভাই? এই যে দ্বিতীয় পর্যায়ের মৌল। এই দ্বিতীয় পর্যায়ের মৌল হয় কি ভাই? এর আকারটা ছোট। ঠিক আছে, এটা দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই কি হবে? যে দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল,
তাই কি হবে ভাই, আকার ছোট। ঠিক আছে, আকার ছোট। এই আকার ছোট হওয়ার জন্য কি হবে ভাই, ওকে দেখো নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, অর্ধপূর্ণ ইলেকট্রন রয়েছে, পি অরবিটাল অর্ধপূর্ণ, তাই অধিক স্থিতিশীল। আবার দ্বিতীয় পর্যায়ের মৌল হয় আকার ছোট। আবার কি হয়, নাইট্রোজেন অণু গঠনের সময় একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন নিয়ে গঠিত হয়, তাই না? দ্বিপরমাণুক নাইট্রোজেন অণু সৃষ্টির কালে একটি সিগমা বন্ধন ও দুইটি পাই বন্ধন নিয়ে গঠিত হয়। তাই নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনটা কেমন হবে ভাই, তাই এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন কি হবে, অধিক দৃঢ় হবে, অধিক দৃঢ় হবে। ঠিক আছে, অধিক দৃঢ় হয়, তাই নাইট্রোজেন গ্যাস কি হবে, নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করবে। ঠিক আছে ভাই, নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, অধিক দৃঢ়, অতএব নাইট্রোজেন নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে ভাই, নাইট্রোজেন কি হবে, নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। কেন নাইট্রোজেনকে কেন বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কেন? কারণ কি ভাই, নাইট্রোজেনের অর্ধপূর্ণ পি অরবিটাল আছে, এটা অধিক স্থিতিশীল। আবার দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই আকার ছোট, কারণ ইলেকট্রন বেগের ঘনত্ব এমনিতেই বেশি থাকবে। ঠিক আছে, পরে কি হবে, নাইট্রোজেন কি হবে, নাইট্রোজেন বন্ধন সৃষ্টির সময় কি, নাইট্রোজেন অণু গঠনের সময় একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন মিলে গঠিত হয়। তাই নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনটা কি হবে, অধিক দৃঢ় হবে। এই কারণে কি হবে, নাইট্রোজেন নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, দেখো এই নাইট্রোজেন নাইট্রোজেনের ত্রিবন্ধনের বিয়োজন শক্তি জানো কত? সাপোজ এই যে নাইট্রোজেন নাইট্রোজেন, এই যে ত্রিবন্ধন নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, এটার বিয়োজন শক্তি 945 কিলোজুল পার মোল। বিয়োজন শক্তি কত, 945 কিলোজুল পার মোল। ঠিক আছে, কিন্তু এই যে নিষ্ক্রিয় নাইট্রোজেনের নিষ্ক্রিয় নাইট্রোজেনের বিয়োজন শক্তি জানো কত, 3000 ডিগ্রি সেলসিয়াসের উপর। ঠিক আছে, নিষ্ক্রিয় টেমসিকের জন্য মনে রাখবা, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় N2 ত্রিবন্ধন নিষ্ক্রিয় N2 ত্রিবন্ধন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে সক্রিয় নাইট্রোজেনে পরিণত হয়। 100 কত তাপমাত্রা দিতে হবে, ত্রিবন্ধন 3000 ডিগ্রি সেলসিয়াস, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙবে, তাপমাত্রায় ভেঙে তাপমাত্রায় ভেঙে সক্রিয় N2 এ পরিণত হয়। ঠিক আছে ভাই, পরিণত হয়। এটাই ছিল আমাদের কি ভাই, কাঙ্ক্ষিত প্রশ্নটার উত্তর। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কেন? ঠিক আছে, এই প্রশ্নের মাধ্যমে আমাদের কি শেষ হয়ে গেল, গ্রুপ 15 এর মৌলসমূহের ভৌত ধর্ম ও রাসায়নিক বিক্রিয়াগুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।